ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি দেওয়ার রায় প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ আদেশ লিখতে গিয়ে বিব্রত বিচারপতি, নথি পাঠালেন প্রধান বিচারপতির কাছে। রাজনৈতিক দলের সঙ্গে আবারও বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। এজেন্ডায় রাষ্ট্র সংস্কার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। শনিবার থেকে শুরু হচ্ছে সংলাপ। পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের সুযোগ নিচ্ছেন ক্রেতা। প্রতিটি পণ্যে দাম কমাতে হচ্ছে $2.5 থেকে $3। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মালিকরা। 1.5 লাখ কোটি টাকা ব্যয়ের পরও লোকসান নিয়ে চলছে রেল। অধিকাংশ প্রকল্পই ছিল অপরিকল্পিত বলছেন বিশেষজ্ঞরা। ঢেলে সাজানোর পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি দেয়ার রায় প্রত্যাহার করলেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ আদেশ লিখতে গিয়ে বিব্রত বিচারপতি, নথি পাঠালেন প্রধান বিচারপতির কাছে। ৪ আগস্ট সরকার পতনের আগের দিন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেন হাইকোর্ট। এর ফলে ডক্টর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরা হবে সংলাপে। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা সংলাপে অংশ নেবেন। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আগস্টের প্রথম ভাগে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপরই দেশ পরিচালনা এবং রাষ্ট্র সংস্কারের ব্রত নিয়ে গঠন হয় অন্তর্বর্তী সরকার। শপথ গ্রহণ করিতেছি যে ক্ষমতা গ্রহণের পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার একে একে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আগস্ট এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিত সেসব সংলাপে উঠে আসে আগামীর প্রেক্ষাপট। রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দেয়া বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, সংবিধান ঢেলে সাজানো সহ বহুমাত্রিক পরিবর্তনের লক্ষ্যে 6টি কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে সেসব কমিশন কাজও শুরু করেছে। আমি তো বলছি যে লক্ষ্য হচ্ছে সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতির বিষয়ে এবার নতুন করে রাজনৈতিক সংলাপের আয়োজন করতে যাচ্ছে সরকার। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 8 আগস্ট ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হওয়ার পরের থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। সংলাপে আর কি উত্থাপিত হবে এমন প্রশ্নের জবাবে জানানো হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও থাকবে আলোচ্য সূচিতে। কমিশনগুলো যেটা হয়েছে আপনারা জানেন 6টা কমিশন হয়েছে। এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। পরের সপ্তাহের শুরু থেকেই পূর্ণাঙ্গ সংস্কার কমিশনগুলো কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু করবে বলেও প্রত্যাশা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত 91 জনকে 76 লক্ষ টাকা অনুদান দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় 9 জন শিক্ষার্থীর হাতে চেক তুলে দেন তিনি। বাকি 82 জনকে কাল বিকাশের মাধ্যমে অনুদান পৌঁছে দেওয়া হবে। উপদেষ্টা বলেন, আহতরা যাতে কর্মজীবনে ফিরে যেতে পারেন সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এছাড়া যেসব শিক্ষার্থীর অবস্থা গুরুতর তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, আহতদের পূর্ণাঙ্গ তালিকা এখনও তৈরি হয়নি। তালিকা শেষ হলে সবাইকে সাধ্য মতো সহায়তা করা হবে। এখনো পরিপূর্ণ আহতদের লিস্টটা কমপ্লিট হয়নি, এখনো এটা নিয়ে কাজ চলতেছে। তো আমরা এখন যেটা করতেছি, আমরা বিভিন্ন হসপিটালগুলোতে যাচ্ছি এবং হসপিটালগুলো থেকে আমরা লিস্টগুলো কালেক্ট করতেছি ম্যানুয়ালি। আমরা এখানে 9 জনকে হাতে হাতে টাকাটা দিলাম
দিয়ে একটা উদ্বোধন করে আমরা বাকি 82 জনকে বিকাশের মাধ্যমে পাঠাচ্ছি। কারো কারো ক্ষেত্রে এমনই জটিল অবস্থা হতে পারে এবং হয়েছে, তাদেরকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করার ভাবনাটা যেমন আছে, তেমনি ঘটনাটাও ঘটানো হচ্ছে। শ্রমিক অসন্তোষের জেরে বাংলাদেশ থেকে বিদেশি ক্রেতারা এবার কম দামে পণ্য কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গার্মেন্টস মালিকরা। জগার প্যান্ট, নিট জ্যাকেটের মতো প্রতিটি পণ্যে কমানো হচ্ছে 2.5 থেকে 3 মার্কিন ডলার। অথচ জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতা, বন্যা সংকট কাটিয়ে সেপ্টেম্বরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল দেশের তৈরি পোশাক খাত। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাভার, আশুলিয়া ও গাজীপুরে চলছে শ্রমিক অসন্তোষ। গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ, শ্রমিকদের আন্দোলনে বহিরাগতরা ঢুকে পরিকল্পিতভাবে তৈরি পোশাক খাতে অস্থিরতার সৃষ্টি করছে। আর অর্ডার নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের এই শ্রমিক অসন্তোষের ফায়দা নিচ্ছে প্রতিবেশী ভারত সহ পোশাক শিল্পের প্রতিদ্বন্দ্বী দেশগুলো। কিছু কিছু কাস্টমার তারা তৃতীয় ডেস্টিনেশনে চলে যাওয়ার চেষ্টা করছে। একবার অর্ডার ডাইভার্ট হলে সেই অর্ডার কিন্তু বাংলাদেশে ফিরবে না। এতে করে সবচেয়ে দুর্ভাগ্যজনক দিক হবে আমাদের বিপুল একটা শ্রমিক গোষ্ঠীর কর্মসংস্থানের জায়গাটা নষ্ট হবে। নানামুখী সংকটে অনেকটা কম দামে তৈরি পোশাকের অর্ডার নিতে বাধ্য হচ্ছেন গার্মেন্টস মালিকেরা। বিশেষ করে আগে প্রতিটি নিট জগার প্যান্ট $12 বিক্রি হলো, এখন তা নেমে আসছে $8 থেকে $9। একইভাবে জ্যাকেট $12, ইয়োগা প্যান্ট $8, টি শার্ট $3.5 এবং শর্টস $7.5 রপ্তানি হচ্ছে। মিনিমাম 25% কম সিএম অফার করছে বায়াররা। এটি গ্লোবাল ডিমান্ড কমে যাওয়া প্লাস আমাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো আছে তাদের পর্যাপ্ত অর্ডার না থাকায় আমরা কম প্রাইসে এই অর্ডার নিতে বাধ্য হচ্ছি। ভয়ানক প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে এবং এই প্রাইসে কাজটা আসলে কন্টিনিউ করা আমাদের জন্য খুব দুরূহ হয়ে পড়ছে। এদিকে জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতা, পরবর্তীতে ভয়াবহ বন্যা, এসব সংকটের মাঝেও রপ্তানি আয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের তৈরি পোশাক খাত। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে গার্মেন্টস খাত থেকে রপ্তানি আয় এসেছে প্রায় $11 বিলিয়ন। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা সামনের অর্ডারগুলো ধরতে পারছি না। সবকিছু সমন্বয় করে যদি একটা টাস্ক ফোর্স গঠন করে যদি এই সেক্টরকে যদি হেল্প করার জন্য যদি করতে চাই তাহলে আলহামদুলিল্লাহ আমরা কিছুটা অংশ কাটিয়ে উঠতে পারবো। ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে গার্মেন্টস রয়েছে 2564টি। এছাড়া দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানা রয়েছে। এইসব কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় 45 লাখ। আর বছরে গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি আয় প্রায় $47 বিলিয়ন মার্কিন ডলার। এমনিতেই বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা ইন্টারন্যাশনাল বায়ারদের কাছ থেকে দামি এবং অভিজাত ব্র্যান্ডের অর্ডার তুলনামূলক কম পেয়ে থাকে। এখন যা পাচ্ছে তার থেকে আবার তারা রেট কেটে নিচ্ছে। আর এর ফলে বিপর্যয়ের কবলে পড়ছে দেশের গার্মেন্টস শিল্প। এই সংকট থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থলে যোগ দিয়েছেন সাভার ও গাজীপুরের পোশাক শ্রমিকরা। চলছে স্বাভাবিক কার্যক্রম। সকাল থেকে পোশাক শ্রমিকরা দলে দলে কারখানায় ঢোকেন। সকাল 8টার পর থেকে শুরু হয় উৎপাদন কার্যক্রম। এদিকে শিল্প কারখানার অস্থিরতা মোকাবিলায় গাজীপুর নগরীর ভোগড়া এলাকায় স্বেচ্ছাসেবীদের অবস্থান করতে দেখা গেছে। এর আগে টানা 3 দিন ধরে পোশাক শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে আটকে ছিল শত শত যানবাহন। অবশেষে সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে 52 ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। গত 14 বছরে 1.5 লাখ কোটি টাকা ব্যয়ে 90টি প্রকল্প বাস্তবায়ন করলেও লোকসানে ডুবে আছে রেলওয়ে। এই খাতে প্রতি বছর গড় লোকসান 2000 কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নের কারণেই ঘটেছে এমনটা। এজন্য মহাপরিকল্পনাকে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। নতুন রেল সচিবও বলছেন শুধু অর্থ খরচের জন্য নেয়া অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেবেন তারা।
মৃতপ্রায় রেলকে উজ্জীবিত করতে 2 দফায় 30 বছর মেয়াদী মহাপরিকল্পনা হাতে নেয় আওয়ামী লীগ সরকার। এ সময় রেলের বিনিয়োগ ছাড়াই অতীতের সব রেকর্ড। গত 14 বছরে বাস্তবায়িত হয় 90টি প্রকল্প, যাতে খরচ হয় 1.5 লাখ কোটি টাকা। এরপরও 75% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, 60% ঝুঁকিপূর্ণ রেল লাইন, কোচ সংকট আর লোকসান নিয়ে চলছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠান। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবায়ন হওয়া অধিকাংশ প্রকল্পেরই উপযোগিতা নেই। এর সাথে একমত নতুন রেল সচিবও। সুন্দর সুন্দর কথা বলে প্রকল্পগুলো নিয়েছি এবং যে মাত্রায় আসলে এটার রিটার্ন পাওয়ার কথা, সুবিধা পাওয়ার কথা, পুরোপুরি কিন্তু এখন আমরা পাচ্ছি না। যাত্রী বান্ধব হওয়ার জন্য যেভাবে পরিকল্পনাগুলি নেওয়ার দরকার ছিল, সেখানে কিছু সীমাবদ্ধতা আছে। পরীক্ষা করা হয়নি প্রপারলি এক্সামিন না করেই প্রকল্প এক্সপ্যান্ড করা হয়েছে। মহাপরিকল্পনার অংশ হিসেবে 2045 সালের মধ্যে ভোলা বাদে সব জেলাতে করা হবে রেল লাইন সম্প্রসারণ। বিদ্যমান সকল মিটার গেজ লাইনকে ডুয়েল গেজে রূপান্তর করা হবে। অন্যদিকে 4500 কোচ আর 5000 ওয়াগন কেনার পরিকল্পনা রেলের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এগুলো বাস্তবায়ন করতে শুধু অবকাঠামোগত উন্নয়নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আধুনিক রেল ব্যবস্থা করতে মহাপরিকল্পনা সংস্কারের দাবি তাদের। বিনিয়োগটা অনেক ভারী শুধু অবকাঠামোর পিছনে, কিন্তু রেল পরিচালনা করার জন্য আধুনিকায়নের প্রয়োজন আছে। এখানে প্রযুক্তি নির্ভরশীলতার প্রয়োজনীয়তা আছে। এই জিনিসগুলি এখানে আমার মহাপরিকল্পনার সাথে সংযোজন করতে হবে। মাস্টার প্ল্যানটা আবার রিভিজিট করে এটা সংস্কার করতে হবে। মাস্টার প্ল্যান অনুযায়ী যে আমার ডেভেলপমেন্ট পরিকল্পনাটা এগিয়ে নিতে পারলাম না, এইগুলোকে আর একটু কীভাবে এই গ্যাপ আইডেন্টিফাই করে আমি আর একটু আপডেট করতে পারি, সেই পরিকল্পনা আমাদের এই মুহূর্তে আছে। মহাপরিকল্পনার অংশ হিসেবে এই মুহূর্তে রেলে 29টি প্রকল্প চলমান, যার খরচ ধরা হয়েছে 1,38,000 কোটি টাকা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় বাড়ি ঘর ছেড়ে চরম মানবেতর দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণাঞ্চল ছেড়ে গেছেন অনেকে। নিরাপদ আশ্রয়ের অভাবে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন বেশিরভাগ মানুষ। বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তৈরি করা অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 2,500-এরও বেশি প্রবাসী। যুদ্ধের আঁচে পড়ছেন লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিরা। রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। দখলদার বাহিনীর অব্যাহত হামলায় লেবাননের দক্ষিণাঞ্চল ছেড়ে গেছেন অসংখ্য বাংলাদেশি। হামলার খবরে এক কাপড়ে বাসা থেকে বের হয়েছেন অনেকে। সঙ্গে কোনো অর্থ না থাকায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। লেবাননে মানবিক সংগঠন যারা আছেন সবাই আশ্রয় কেন্দ্র খুলে সকলকে আশ্রয় দিয়েছেন এবং সকলেরই একটা দাবি অন্তর্বর্তী সরকারের কাছে যে কিভাবে বাংলাদেশে নেওয়া যায়। পূর্ববর্তী সরকারের কাছে একটাই দাবি জানানো, অতি শীঘ্রই যাতে এদেরকে দেশে নেওয়ার ব্যবস্থা করে এবং এদেরকে যাতে একটু খাবার এবং থাকার জায়গা একটু ব্যবস্থা করে, এটাই। এবং বাংলাদেশ ছাপারাও আমাদের এখানে আসছে দেখা করতে, তারা যতটুকু সম্ভব পারছে সহযোগিতা করতে। মহিলা, শিশু, বাচ্চা সহ আমরা প্রায় 3 শতাধিক বাঙালিকে আমরা আশ্রয় দেওয়া সক্ষম হয়েছি। এর ধারাবাহিকতা আমি আমাদের বিজনেস কমিউনিটি হেল্প করতেছেন। এর পাশাপাশি বাংলাদেশ ছাপারাও আমাদের পাশে দাঁড়াইছে। আমি বাংলাদেশ ছাপারার মাধ্যমে ইউনুস স্যারের কাছে আকুল আবেদন করছি এই প্রবাসীদেরকে অতি দ্রুত যেন দেশে নিয়ে যায়। লেবাননের বিভিন্ন জায়গায় বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিগত উদ্যোগে অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখানে অবস্থান করছে 2,500-এরও বেশি প্রবাসী। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সহ সব সহযোগিতা করছে কমিউনিটির সদস্যরা। প্রবাসীরা যারা আছে তারা কেউ অসহায় নয়, তারা কিন্তু বাংলাদেশে হাজার হাজার রেমিটেন্স পাঠিয়েছে। তো সেই উপলক্ষে আপনারা সবাই অন্তর্বর্তী যারা সরকার আছেন, আপনাদের কাছে প্রবাসীদের একটা আবেদন যেন বিশেষ বিমানে বাংলাদেশে প্রেরণ করা হয় তাদেরকে। আমাদের সাধ্য মোতাবেক চেষ্টা করতেছি এই সকল অসহায় বাংলাদেশিদেরকে নিরাপদ আশ্রয় দেওয়া। তার ধারাবাহিকতায় এখানে একটি আশ্রয় কেন্দ্র আমরা পুনর্বাসন করেছি এবং তাদের থাকা বাসস্থান এবং সরকারের সহযোগিতা কামনা করছি। এদিকে প্রবাসী বাংলাদেশিদের এই আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন বৈরুত দূতাবাসের শ্রম সচিব আনোয়ার হোসেন। এ সময় যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। একদিকে ইন্টারনেট বন্ধ, অন্যদিকে কারফিউ, সব মিলিয়ে ছাত্র আন্দোলনের সময় উত্তাল জুলাইয়ে ব্যাংক খাতে লেনদেন কমেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। এদিকে আগস্ট থেকে শুরু হওয়া তীব্র তারল্য সংকট এখনও বিরাজমান। আমানতের টাকা তুলতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে।
ছাত্র জনতার আন্দোলনের সময় জুলাই মাসে সৃষ্ট ব্যাংক খাতের অচলাবস্থা এবং চলমান তারল্য সংকটে কমেছে লেনদেন। সর্বশেষ জুলাই মাসের হিসাব থেকে দেখা যায় 1 মাসে ব্যাংকিং মাধ্যমে লেনদেন কমে 1,47,347 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে জুলাই মাসে ব্যাংকিং চ্যানেলের লেনদেন জুন মাসের তুলনায় প্রায় 21% কম ছিল। বিশেষ করে চেকের মাধ্যমে লেনদেনের পরিমাণ কমেছে উল্লেখযোগ্য হারে। ছাত্র আন্দোলন দমাতে হাসিনা সরকারের সিদ্ধান্তে টানা 10 দিন ইন্টারনেট বন্ধ থাকায় সরাসরি প্রভাব পড়েছে ডিজিটাল লেনদেনেও। এছাড়া ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমেও কমেছে লেনদেন। জুলাইতে ডেবিট কার্ডে লেনদেন কমেছে প্রায় 22 এবং ক্রেডিট কার্ডে প্রায় 15%। এদিকে আগস্ট থেকে শুরু হওয়া তারল্য সংকট এসে ঠেকেছে অক্টোবরে। এখনো বেশিরভাগ দুর্বল ব্যাংকগুলোতে লেনদেন চলছে ঢিমে তালে। কোনো ব্যাংকে 10,000 টাকা তুলতেও পোহাতে হচ্ছে ভোগান্তি। গ্রাহকদের রোষানল থেকে বাঁচতে গেট লাগিয়ে চালাতে হচ্ছে ব্যাংকিং কার্যক্রম। বাংলা ব্যাংক সাপোর্ট না পাওয়ায় দেওয়া খুব কষ্ট হচ্ছে। তারপর যদি সম্ভব হয় কিছু 5,000 10,000 এইভাবে যদি সম্ভব পারি আর কি, সেভাবে বড় ধরনের কিছু দেওয়া আমাদের হচ্ছে না। ব্যাংক খাতে লেনদেন স্বাভাবিক করতে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংক থেকে টাকা ধার নেয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ব্যাংক। দ্রুত তারল্য সহায়তা দেয়া না হলে ব্যাংক খাতের লেনদেনে গ্রাহকদের আস্থা কমবে বলে শঙ্কা ব্যাংকারদের। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং সেক্টরে যে লুটপাটের ঘটনা ঘটেছে, যে দুর্বৃত্তায়ন হয়েছে, দুনিয়ার ইতিহাসে এই ধরনের দুর্বৃত্তায়নের দ্বিতীয় নজির নাই। আমাদের এখানে প্রায় 30 লাখ গ্রাহক, 30 লাখ গ্রাহকের সমস্ত ডিপোজিট গিয়ে জমা হয়েছে 200 লোকের কাছে। ডিপোজিটরদের আস্থা যদি ঠিক থাকে তাহলে আমাদের কাছে ডিপোজিট ঘুরে আসবে, লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে যোগ দেবেন এবং এই সম্পদ ধারণ করার জন্য এখানে একটা যোগ্য জনশক্তি আছে। তবে এসব শঙ্কার মধ্যে রয়েছে সম্ভাবনার হাতছানি। কেন্দ্রীয় ব্যাংকের কাঠামোগত সিদ্ধান্ত কার্যকর হলে ব্যাংক খাতে দৃশ্যমান সুফল আসবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে রাত থেকে ঝরছে বৃষ্টি। মুষলধারে বৃষ্টিতে রাজধানীর মিরপুর, পান্থপথ ও মতিঝিল সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েন পথচারী যানবাহন চালকরা। এদিকে বংশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় রাজধানী। এর থেকে যেন মুক্তি নেই নগরবাসীর। বুধবার সন্ধ্যা থেকে থেমে থেমে হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় জলজট, সৃষ্টি হয় জনদুর্ভোগের। অল্প বৃষ্টিতেই পান্থপথে জমে যায় হাঁটু সমান পানি। যানবাহনের চাকা অর্ধেকের বেশি ডুবে যায়। মিরপুর, মতিঝিল, ধানমন্ডি সহ আশপাশের এলাকার একই চিত্র। নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা থাকলেও তা নিরসনে জনপ্রতিনিধিদের কার্যকর কোনো পদক্ষেপ নেই। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে ভয়াবহ অবস্থা। এটার সুষ্ঠু এবং একটা স্থায়ী সমাধান জরুরি ভিত্তিতে প্রয়োজন। রাস্তার 2 সাইড দিয়ে যে ড্রেনেজ ব্যবস্থাটা থাকার কথা, এইগুলো সেইভাবে সুষ্ঠুভাবে নাই। ম্যানহোলের ঢাকনা দেখেন, সেগুলো পুরোটাই জাম হয়ে আছে। তো যদি এখানে অল্প একটু বৃষ্টি হয়, সেই পানিটা বেরোনোর কোনো রাস্তা থাকে না। যখন কাউন্সিলর ছিল, মেয়র ছিল, তখনও হয়েছে। এখন তো কাউন্সিলর নেই, মেয়র নেই, এখন তো হওয়া তো স্বাভাবিক। এদিকে রাজধানীর বংশালে জমে থাকা পানিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইব্রাহিম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। শারদীয় দুর্গোৎসব ঘিরে সিলেটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত দিন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। উৎসব ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। অপু বণিকের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। বর্ষার দিনগুলো ফুরিয়ে প্রকৃতিতে এখন শরতের শুভ্রতা। শ্বেত শুভ্র বসনে দুর্গেশ নন্দিনী, দশভুজা জগদ্ধাত্রী, ভগবতী মহামায়া। তুলির এক একটি আঁচড়ে ফুটে উঠেছে আনন্দময়ীর এক এক রূপ। শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায়। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এবার মহানগর ও জেলায় 593টি মণ্ডপে পূজা আয়োজন করা হয়েছে। রং তুলি বা আমাদের সাজসজ্জা, এগুলি আমাদের চুল টুল, এগুলি আমাদের এখন আছে আর কি। বাকি ডেলিভারি আর তো বেশি দিন নাই, আছে 3-4 দিন আছে। তো আমরা এর ভিতরে কাজটা শেষ করে ফেলবো। যতগুলো পুজো হতো সব পুজোগুলোই হচ্ছে। শেষ পর্যায়ে যেহেতু মাকে আমরা নিয়ে যাব,
সাজসজ্জার কাজও মোটামুটি এগিয়ে চলেছে প্যান্ডেলে। প্রত্যেক মন্দিরে যারা মন্দির এখন প্রস্তুত করতেছে, গেট তৈরি করতেছে, সব জায়গায় আমাদের নিরাপত্তা আছে। জাঁকজমকপূর্ণ ও উৎসব মুখরভাবে পূজা উদযাপনের আশা আয়োজকদের। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানায় পুলিশ। সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা করতে পারে, প্রশাসনিক নিরাপত্তা ওনারা আমাদেরকে কথা দিচ্ছেন। সিলেট মহানগরীতে শঙ্কার কোনো কারণ নেই। 6টা স্তরে এখানে আমাদের নিরাপত্তার যে পরিকল্পনা আছে, সিসি ক্যামেরা, আইপি ক্যামেরা ব্যবস্থা থাকবে। ধ্বনিত হচ্ছে আগমনীর আনন্দময়ী বার্তা। তাই বাধাহীন শারদীয় দুর্গাপূজায় মেতে উঠবেন সনাতনীরা। দেবী দুর্গার আগমনের মধ্য দিয়েই সকল ধরনের অপশক্তির বিনাশ হবে, এমনটাই প্রত্যাশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। অপবণিক, সময় সংবাদ, সিলেট। আরজিকর কাণ্ড ও বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় কলকাতায় প্রভাব পড়েছে পূজার কেনাকাটায়। মহালয়ার পর থেকে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় দুর্গাপূজার কেনাকাটা। তবে এবার কলকাতার নিউ মার্কেট এলাকায় নেই তেমন ব্যস্ততা। পূজার ব্যবসায় বড়সড় ধাক্কা খাচ্ছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। বুধবার ভোর থেকেই শুরু হয় দেবীপক্ষ। মা দুর্গা আসার আগে এই মুহূর্তে নতুন জামাকাপড় কেনার ধুম পড়ে যায় পশ্চিমবঙ্গে। রাস্তাঘাট, দোকানে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। তবে এবার পূজার বাজারে চিত্র ভিন্ন। গতবারের তুলনায় ভিড় কম, বিক্রিতেও তেমন ছন্দ নেই বলে জানান বিক্রেতারা। তাদের দাবি, আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রভাব পড়েছে বাজারে। বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় ভাটা পড়েছে বিক্রিতে। বাংলাদেশি না আসাতে লোকাল কিছু আমাদের এখন বিয়ে বাড়ি আছে, সামনে পুজো আছে, তো লোকাল যারা আসছে একটু ওদের এটা প্রভাবটা আছে। শপিং এবারে খুব একটা করিনি, কারণ আমরা তো জাস্টিস ফর আরজিকরের মধ্যে রয়েছি। শপিং খুব একটা করিনি। এই টুকটাক যাদের না দিলেই নয় সেরকম দু একজনের জন্য কেনা। যাকে না দিলে নয় তাকেই দেওয়া। আর মা আসছেন, মাকে তো আমরা একটা দিই পুজোতে, ব্যাস এইটুকুই। এখন আমাদের একটাই চিন্তা, আমাদের জাস্টিস চাই, আর কিচ্ছু চাই না। এবং মা আসছেন, আশা করি আমরা সেখানে সফল হব। কলকাতার নিউ মার্কেট এলাকার লাভ লোকসানের একটি বড় অংশ নির্ভর করে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের ওপর। তবে সম্প্রতি বাংলাদেশের জন্য ভিসা নীতি কঠিন করেছে দিল্লি। এতে গত 2 মাস ধরে কমেছে পর্যটকের সংখ্যা। যারাও আসছেন তারাও টাকার দাম পড়ে যাওয়ায় নামমাত্র কেনাকাটা করে ফিরছেন নিজ দেশে। গত বছর এই পুজোয় ব্যবসা হয়েছিল প্রায় 50,000 কোটি টাকা। ভাবতে পারেন শুধু পুজোকে ঘিরে বাঙালির এই পার্বণ অর্থনীতিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলে। তবে এবার 180 ডিগ্রি ঘুরে গিয়েছে বাস্তবতা। একদিকে বাংলাদেশের চলমান অস্থিরতার কারণে সরাসরি প্রভাব পড়েছে নিউ মার্কেটের অর্থনীতিতে, অন্যদিকে পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদে অনেকেই এবার ন্যূনতম শপিং করছেন। আর তার ফলশ্রুতিতে এই অর্থনীতিতে বড়সড় ধাক্কা। কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার প্রভাব পড়েছে তেলের বিশ্ববাজারে। ব্যারেল প্রতি দাম বেড়েছে $1.05। দুপক্ষের সংঘর্ষে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে অস্থির হতে শুরু করেছে জ্বালানি তেলের বাজার। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে এরই মধ্যে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবারের এই হামলার পর বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্য জুড়ে। এই শঙ্কা সত্যি হলে আন্তর্জাতিক বাজারে তেল বাণিজ্যের সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $1.05 বেড়ে $70.86 পৌঁছেছে। অপরদিকে অপরিশোধিত তেলের ব্যারেল 1.13% বেড়ে পৌঁছেছে $74.39। মঙ্গলবার বাণিজ্য চলাকালে তেলের দাম 5% বেশি বাড়তে দেখা গেছে বলে জানিয়েছে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI। ওপেকের সদস্য দেশগুলোর মধ্যে তেল উৎপাদনে ইরানের অবস্থান তৃতীয়। বিশ্ব তেল উৎপাদনের প্রায় 4%-ই যোগান দেয় দেশটি। ব্যবসায়ীদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বেড়ে গেলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে প্রভাব পড়বে। বিশ্বে তেল সরবরাহের 20%ই হয় এই পথে। ওপেকভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকও তাদের তেল রপ্তানির একটা বড় ভাগই হরমুজ প্রণালী দিয়ে করে থাকে। অন্তরা সেন, সময় সংবাদ।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক দলের সঙ্গে আবারও বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। এজেন্ডায় রাষ্ট্র সংস্কার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। শনিবার থেকে শুরু হচ্ছে সংলাপ। এবং পোশাক শ্রমিকরা কাজে ফেরায় পুরোদমে উৎপাদন শুরু। অসন্তোষের সুযোগ নেন বিদেশি ক্রেতা। কমিয়ে দেন পণ্যের দাম, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মালিকরা। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।